সোনা নিচে জল ভরতে আসলে ব্রেকফাস্টের টেবিলে দেখে একটা আমিষ খাবার। সেটা দেখে সোনা মনে মনে ভাবে সবার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, রুডির মা খেয়ে বাইরে চলে গেছে, তাহলে এই খাবারটা কার? তখনই দেখা যায় সেখানে একজন কাজের মহিলা আসার বলে, বৌরানী বলেছে তুমি কোনো কাজ করবে না, তুমি উপরেই থাকবে, কোনো প্রয়োজন হলে বেল বাজাবে, আমরা ঠিক গিয়ে তোমার কাজগুলো করে দেবো। সোনা বলে ঠিক আছে। তখন দেখা যায় কাজের মহিলা খাবারটা নিয়ে চলে যায় উপরে। সোনা মনে মনে ভাবতে থাকে গুরুদেব নিরামিষ খাবার খান, তবে এই আমিষ খাবারটা কার জন্য? মা কি ঠিক বলছে? মা সেদিনকে বলেছিল গুরুদেবের ঘরের মধ্যে আমিষ খাবারের গন্ধ পেয়েছিলাম, তবে কি মাই ঠিক? সোনা বলতে থাকি রুডির মা কেউই বাড়ি নেই, আমি এরকম ঘরের মধ্যে থাকতে পারি না, ওই ঘরের মধ্যে কে আছে আমাকে জানতে হবে। সোনা সাহস করে ওই ঘরে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় সূর্যের আনা খাবারগুলো সকলে মিলে কাকায় কাকিয়া, ওদিকে জয় উর্মি লাবণ্য সূর্য সকলে মিলে খেতে বসলে দীপা আর রূপাকে কেউই ডাকে না। সেটা দেখে রূপা দীপা দুজনেরই খুব খারাপ লাগে। ওর প্লেটে লুচি তরকারি থাকলে সূর্য আসলে সেটা খায় না, সেটা দেখে দীপা তো বুঝতে পারে, দীপা তো জানে সূর্য সব খায় না। ওদিকে রূপা বলে মা তুমিও খেয়ে নেবে চলো। তখন দীপা বলে হ্যাঁ আমি যাচ্ছি। এই বলে দীপা সূর্যের টেবিলের কাছে যায় এবং সূর্যের প্লেট থেকে লুচি ছিঁড়ে সূর্যের মুখে দিলে সূর্য বলে তুমি তো জানো আমি এসব খায় না। দীপা বলে আজকের মতো এটা খেয়ে নিন, আর বাকি যেটা থাকবে সেটা আমি খেয়ে নেবো। তখন সূর্য বলে তুমি আমার আনা খাবার খাবে? তখন দীপা বলে হ্যাঁ, বরের পয়সায় খাবার খেতে আমার কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু। সূর্য খাবারটা খেতে পারছে না বলে দীপা বলে ডাক্তারবাবু আমাকে 20 টাকা দিন তো। একথা শুনে সূর্য অবাক হয়ে যায়। সূর্য বলে 20 টাকা দিয়ে তুমি কি করবে? দীপা বলে এত কিছু আনতে পারছেন, আমাকে 20 টাকা দিতে পারবেন না? 20 টাকা সূর্য দিলে তখন রূপাকে বলে রূপা তুই বাবার জন্য একটা পাউরুটি নিয়ে আয়, তোর বাবা এইসব খাবার খেতে পারবে না। আর ডাক্তারবাবু আপনি এখন একটু কষ্ট করে খাবারটা খেয়ে নিন, আপনাকে প্রেশারের ওষুধ খেতে হবে। কাকিয়া বলে দীপা তুমি আবার এগুলো কি নাটক করছো? দীপা তখন রেগে গিয়ে কাকিয়াকে বলে কাকিয়া আপনি গুরুজন ব্যক্তি, তাই আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে পারেন না। দীপা মনে মনে বলে ডাক্তারবাবু আমার থেকে আপনি দূরে যেতে চাইলেও আমি আপনাকে আমার থেকে দূরে যেতে দেবো না, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আপনি এতগুলো টাকা কিভাবে পেলেন সেটা আমাকে জানতে হবে। অন্যদিকে দেখা যায় সোনা বাড়ি কেউ না থাকায় সেই সুযোগে আবার সেই কুমারের ঘরে চলে যায় সোনা। কুমারের ঘরের দরজা খুলতে সোনা দেখতে পায় যে কেউ একজন বসে আছে। কুমারের ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল সোনা কুমারের চেয়ারটা ঘুরিয়ে দেখতেই পায় সেখানে একটা মানুষের কঙ্কাল। সোনা মনে মনে ভাবে তাহলে সেই গুরুদেব কোথায় গেলেন? এই বলে পিছন দিকে ঘুরলেই সে কুমারকে দেখতে পায়, আর কুমারকে দেখতে পেয়ে ভয়ে আটকে ওঠে সোনা। কুমারকে দেখে সোনা বলে আপনি তো মারা গিয়েছিলেন, আপনি কি করে বেঁচে থাকেন? এই বলে সোনার মাথায় চক্কর দেয় আর সোনা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে পুরো পরিবার যখন খেতে বসে ঠিক তখনই প্রবীর সেনগুপ্ত মিষ্টি খাবার দাবার অনেক কিছু নিয়ে আসে আর বলে সবাই এখন খেতে বসেছো, তাড়াতাড়ি কমপ্লিট করো, সোনা দিদিভাইকে আনতে যেতে হবে। এই কথা শুনে কাকিয়া বলে কি বলছেন দাদা, সোনা দিদিভাইকে আনতে যাবেন মানে? তখন প্রবীর সেনগুপ্ত বলে হিন্দু মতে বিয়ে হয়েছে আমাদের দিদি ভাই, সব নিয়ম কানুন মানা হয়েছে, নিয়ম অনুযায়ী আজ ওদের অষ্টমঙ্গলা, তাই ওদেরকে আনতে যাব। দীপা বলে বাবা আপনার যাওয়ার দরকার নেই, ওখানে আমি যাব। তখন কাকিয়া বলে দীপা তোমাকে তো ওনারা ওখানে যেতে বারণ করেছেন। তখন রূপা বলে কেন যাবে না, আমার মায়ের তো অধিকার আছে ওখানে যাওয়ার। একথা শুনে প্রবীর সেনগুপ্ত নাটক করে রূপাকে বকা দিতে যায়, আর সেটা দেখে সূর্য বলে বাবা তুমি ঠিক আছো? তখন দীপা মনে মনে বলে এই রে বাবা একটু বাড়াবাড়ি করতে গিয়ে ধরা না পড়ে যায়। প্রবীর সেনগুপ্ত রূপাকে বকলে অনুজা বলে ঠিকই করছেন দাদা, ওকে একটু শাসনের প্রয়োজন, প্রত্যেক কথাই ও কথা বলে। ওদিকে আমরা দেখতে পাবো সোনার সবটাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছিল যে সেখানে কুমার ছিল, কুমারের ঘরে সে গিয়েছিল। ঘুম ভাঙতে সোনা আটকে ওঠে আর রুডি দৌড়ে সোনার কাছে আসলে সোনা বলে রুডি ওই ঘরে আমি কখনো যাব না, আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। কুন্তলা বলে সোনা তুমি তো আমার একমাত্র পুত্রবধূ, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন, তুমি কি দেখেছিলে স্বপ্নে? তখন সোনা বলে ওই ঘরে একটা মৃত মানুষকে আমি দেখেছি। তখন কুন্তলা বলে কি নাম ওনার, কেমন দেখতে? তখন সোনা বলে ওনার নাম কুমার। ওনাকে দেখতে আমি ঠিক বোঝাতে পারছি না। তখন কুন্তলা বলে দেখো তো এরকম কিনা। ঠিক তখনই দরজার সামনে কুমার এসে হাজির হয় আর কুমারকে দেখে বলে হ্যাঁ ইনিই তো ছিলেন, ইনিই কুমার। তখন কুন্তলা দেবী পাগলের মতো হাসতে থাকে, হাসি দেখে সোনা অনেক ভয় পায়। কুন্তলা দেবী বলে সোনা ছি, উনি সম্পর্কে তোমার দাদা শ্বশুর হয়, তুমি ওনার নামটা মুখে নিচ্ছ, যাও গিয়ে প্রণাম করো, উনি আমার বাবা। একথা শুনে সোনা বলে না এটা হতে পারে না, ওনার তো গুলি লেগেছিল, উনি তো মারা গিয়েছে। সোনা এবার বুঝতে পারছে এটা পুরোটাই তাদের পরিকল্পনা, ফাঁদ পেতে তাকে এভাবে বিয়ে করেছে রুডি, ফাঁদ পেতে এই বাড়িতে আনা হয়েছে, সবটা সোনার কাছে স্পষ্ট হয়ে গেল। তোমার মা, তোমার ঠাকুমা, তোমার বোনের জন্য আমার অনেক ক্ষতি হয়েছিল। তোমার মা যখন আমাকে গুলি করেছিল, গুলিটা আমার বুকে লাগলেও তুমি তো জানো আমি একটা বিরল প্রজাতির মানুষ, আমার গুলি লাগলেও আমি মারা যাইনি। আমাকে যখন মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমার জ্ঞান ফিরে এসেছে, আর তখন থেকেই আমি এটা
প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাদের পরিবারটাকে শেষ করব, তাই তো তোমাকে আমার নাত বউ করে এই বাড়িতে নিয়ে এসেছি। আর তোমাকে আমি এমন টর্চার করবো যাতে দীপা সেনগুপ্ত পর্যন্ত আমার পায়ে পড়ে যায়। সোনা বলে আমার মা ঠিক বলেছিল, আমি থাকবো না, আমি এখানে একটুও থাকবো না। একথা বলে রুডিকে বলে, রুডি তুমি সবটা জেনে শুনে আমার জীবনটা ভেবে নষ্ট করলে। হ্যাঁ, রুডি তখন হাসে আর বলে তোমার জন্য আমার দাদুর এই অবস্থা, তোমাদের পরিবারের জন্য এই অবস্থা, তোমাদের পরিবারটাকে আমি পুরো শেষ করে দেবো। রুডিকে বলে না রুডি, আমি তোমাকে ভালোবাসি, তুমি এমনটা করতে পারো না। তখন রুডি বলে ভালোবাসা, এসব ভালোবাসা টালোবাসা সবটা নাটক, তোমাকে এনে তোমাকে শাস্তি দিয়ে ওই সেনগুপ্ত পরিবারটাকে ধ্বংস করব আমি। একথা শুনে সোনা বলে আমি তোমার কাছে থাকবো না, আমি ফিরে যাবো আমার মা বাবার কাছে। এই বলে সোনা সেখান থেকে বেরোতে গেলে কুন্তলা দেবী ঠাটিয়ে চর মারে সোনার গালে, আর সোনাকে বলে এখান থেকে তোমার আর বেরোনো হবে না, তোমাকে বেরোতে দেবো না এখান থেকে। এই বলে জোর করে রুডি ধরে নিয়ে যায় সোনাকে আর নিজের ঘরে আটকে রাখে। সোনার সাথে কি হতে চলেছে, সোনার সাথে কুন্তল, রুডি আর কুমার মিলে কি করতে চাইছে সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।